সংস্কার প্রস্তাব বাস্তবায়নের প্রক্রিয়া নিয়ে অনুঘটকের কাজ করেছে জাতীয় ঐকমত্য কমিশন। সকালের রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনার শুরুতে এই কথা জানিয়েছেন কমিশনের সহ সভাপতি ডক্টর আলী রিয়াজ। এ সময় তিনি আরও জানিয়েছেন, খুব দ্রুতই জুলাই সনদ বাস্তবায়নের তাগিদ দিয়েছেন প্রধান উপদেষ্টা। কমিশনের বৈঠকের আগে প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠকে এই তাগিদ দেওয়া হয়। আজকের বৈঠকে সনদ বাস্তবায়নের উপায় নিয়ে দলগুলোর মত পার্থক্যের বিষয়ে আলোচনা চলছে। দলগুলো চাইলে বিশেষজ্ঞদের পরামর্শগুলো প্রস্তাব আকারে জানাবে ঐকমত্য কমিশন, আর আগামী 15ই অক্টোবরের মধ্যে দলগুলোর স্বাক্ষরের মাধ্যমে সনদের পূর্ণাঙ্গ রূপ দিতে চায় কমিশন। আপনাদেরকে দায়িত্বটা দিয়েছেন আমাদেরকে, আপনারা তার অংশীদার। আপনাদের কর্মীরা জেল জুলুম অত্যাচার নিপীড়ন সহ্য করেছে 16 বছর। আপনাদের কর্মীরা প্রাণ দিয়েছেন, নাগরিকরা প্রাণ দিয়েছেন। তাদের একটা স্বপ্ন আছে, একটা জবাবদিহিমূলক রাষ্ট্র যেখানে আমরা সকলে আমাদের নাগরিকের অধিকার সুরক্ষিত হবে। সেরকম একটি রাষ্ট্রের জায়গায় যাওয়ার জন্য যে সংস্কার, সেই দায়িত্ব আপনাদের উপর অর্পিত হয়েছে, আমাদের উপর অর্পিত হয়েছে। এ কেবল দায়িত্ব নয়, এটা আমাদের দায়। আমরা আমাদের সকলের আন্তরিক প্রচেষ্টার মধ্যে দিয়ে এই জায়গায় এসেছি। এই দায় আমাদেরকে পালন করতে হবে। কেবলমাত্র একটা সনদ স্বাক্ষর করাই সে দায়ের শেষ নয়। আমাদেরকে সকলে মিলে এই প্রচেষ্টাটা, এই রাষ্ট্রের সংস্কার, কাঠামোগত সংস্কারের জায়গাটা তৈরি করতে হবে। যেমনটা বলছিলাম, জুলাই জাতীয় সনদের সংবিধান সম্পর্কিত প্রস্তাবগুলো বাস্তবায়নের পদ্ধতি নিয়ে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনায় বসেছে জাতীয় ঐকমত্য কমিশন। এই মুহূর্তে বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ কথা বলছেন, আমরা সরাসরি চলে যাচ্ছি সেখানে। কিছু দল এখানে কনস্টিটিউশন এক্সপার্টাইজ প্র্যাকটিস করার জন্য নানা ধরনের কথা তুলছেন। আলটিমেটলি সংকটটা কিন্তু সাংবিধানিক না, কারণ শেখ হাসিনা একটা রাজনৈতিক সংকট তৈরি করেছিল। সেটা আমরা সাংবিধানিকভাবে নির্বাচনের মধ্যে দিয়ে সমাধান করার বহুবার প্রস্তাব দিয়েছিলাম, চেষ্টা করেছিলাম, হয় নাই। ফলে একটা গণ অভ্যুত্থানের মধ্যে দিয়ে সমাধান এসেছে। আমি আজকে আমাদের পক্ষ থেকে স্পষ্ট করে বলেছি, যদি আপনারা এই সমস্ত কনস্টিটিউশন বিতর্ক তুলে জুলাই সনদ বাস্তবায়নকে সংকট তৈরি করেন, তাহলে কিন্তু আরেকটা গণ অভ্যুত্থান অনিবার্য হয়ে পড়বে। এবং এরপর যে গণ অভ্যুত্থান হবে, গণ অভ্যুত্থান যেটা হবে, তখন কিন্তু হেলিকপ্টার 5-7টা লাগবে। কারণ নতুন গণ অভ্যুত্থানে আমাদের কাউকে কিন্তু ছাড় দিবে না, বলবে যে আপনারা বসে বসে এখানে খালি কনস্টিটিউশন বিতর্ক তুলছেন, রাষ্ট্র কি অবস্থায় আছে, আমাদের দেশ কি অবস্থায় আছে। সুতরাং আমি এই কথাটাও বলেছি যে আপনারা যদি এখান থেকে সমাধান বের না করেন, তাহলে আরেকটা গণ অভ্যুত্থানের জন্য আমাদেরকে ডাক দিতে হবে এবং সেই গণ অভ্যুত্থান অনিবার্য হয়ে পড়বে। তখন কিন্তু কেউ আমরা এখানে পালানোর পথ পাবো না। সুতরাং আমরা আজকে এই কথা সুস্পষ্ট করে বলতে চাই, সেটা হচ্ছে সামনে যে নির্বাচনের প্রস্তুতি চলছে, সেই নির্বাচনের এখনো আমরা দেখছি মানুষের কাছে আমরা ভোট চাইতে গেলে মানুষ জিজ্ঞেস করে, ভাই ইলেকশন আদৌ হবে তো? এদিকে খুব শিগগিরই অন্তর্বর্তীকালীন সরকারের কাছে চূড়ান্ত প্রতিবেদন জমা দেবে জাতীয় ঐকমত্য কমিশন, জানিয়েছেন কমিশনের সহ সভাপতি অধ্যাপক আলী রিয়াজ। রবিবার সকালে প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে জাতীয় ঐকমত্য কমিশনের এক বৈঠকে একথা জানান তিনি। প্রায় ঘণ্টাব্যাপী বৈঠকে জুলাই সনদের বিষয় এবং এর বাস্তবায়ন পদ্ধতি নিয়ে রাজনৈতিক দলগুলোর মনোভাব ও এ বিষয়ে ঐকমত্য কমিশনের অবস্থান তুলে ধরা হয়। কমিশনের অগ্রগতি নিয়ে সন্তোষ জানিয়েছেন প্রধান উপদেষ্টা। গণতান্ত্রিক ধারা ফিরিয়ে আনতে দ্রুত নির্বাচন প্রয়োজন, জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। গুলশানে দলের চেয়ারপারসনের কার্যালয়ে ঢাকাস্থ জাতিসংঘ আবাসিক সমন্বয়কারী গোয়েন লুইস এবং সিনিয়র হিউম্যান রাইটস অ্যাডভাইজার হুমা খানের সঙ্গে বৈঠক শেষে কথা জানান তিনি। আরও জানান, গণতন্ত্র উত্তরণের জন্য রাজনৈতিক দলগুলোর পারস্পরিক সম্পর্কের চর্চাও জরুরি। এ সময় গোয়েন লুইস বলেন, রোহিঙ্গা সংকট মোকাবেলায় বাংলাদেশের পর্যাপ্ত সহযোগিতা প্রয়োজন। বেলা 11টার দিকে এই বৈঠকে বিএনপির পক্ষে নেতৃত্ব দেন মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বৈঠকে ছিলেন দলের সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ। সবচেয়ে বড় চাহিদা হচ্ছে এই জনগণের এই মুহূর্তে গণতান্ত্রিক অর্ডার ফিরিয়ে আনতে গেলে একটা খুব সহসা একটা নির্বাচনের মাধ্যমে সে কাজটা আমাদেরকে করতে হবে। এবং ফেব্রুয়ারির প্রথমার্ধে যে নির্বাচনের আলোচনা চলছে, এটাকে কিভাবে সফলভাবে আমরা সমাপ্তি করতে পারি সেটা আলোচনা হয়েছে। রোহিঙ্গার বিষয়টা, রোহিঙ্গা প্রত্যাবর্তন এবং রোহিঙ্গাদের ওখানে
যে আজকে মানবেতর জীবনযাপন করছে, এগুলো নিয়ে আলোচনা হয়েছে। আসছে জাতীয় নির্বাচনে নারীদের সমর্থন পেতে এবার আটঘাট বেঁধে মাঠে নামছে বিএনপি। দলটির নেতারা বলছেন মধ্যম পন্থা অবলম্বন করেই নারীদের মন কাটতে চায় তারা, আর এই জন্য ঘরে ঘরে যাওয়ার জন্য দলটির নারী নেত্রীদের নির্দেশনা দেওয়া হয়েছে। বিএনপি মনে করে কোনো ধর্মীয় ভয় নয়, অধিকার সচেতন হলেই নারীদের জীবনে উন্নতি আসবে। বিস্তারিত মাহিলা ইসলামের রিপোর্টে। নির্বাচন কমিশনের হালনাগাদ তথ্য অনুযায়ী দেশে মোট ভোটারের প্রায় অর্ধেকই নারী। পুরুষ ভোটার যেখানে 6,41,00,000-এর কিছু বেশি, সেখানে নারী ভোটার 6,22,05,000। বলা চলে বরাবরের মতো নারীদের ভোটের তারতম্যই আসনে আসনে ফল নির্ধারণ হয়ে দাঁড়াবে। সম্প্রতি বিভিন্ন স্থানে বাড়ি বাড়ি গিয়ে নারীদের ইসলামের দাওয়াত ও নিজেদের পক্ষে ভোট দেওয়ার ক্যাম্পেইন করছে জামায়াতে ইসলামী। অতীতের বিভিন্ন নির্বাচনে দেখা যায় নারীদের সমর্থন বেশ ভালোভাবেই পেয়েছে বিএনপি। আওয়ামী লীগ ছাড়া নির্বাচনে সেটি আরও বাড়াতে চায় দলটি। বিএনপির সহযোগী সংগঠন নারী ও শিশু অধিকার ফোরামকে এজন্য মাঠে নামানোর সিদ্ধান্ত হয়েছে। নেতারা বলছেন নতুন আঙ্গিকে তারা সরব হবেন। প্রযুক্তিকে মাথায় রেখে আমাদেরকে আগে যেভাবে কাজ করতাম তার চাইতে হয়তো বা কয়েক গুণ বেশি চিন্তা করে আমাদেরকে প্রত্যেকটা নারী ভোটারের কাছে যেতে হচ্ছে। মহিলা দলের সভানেত্রী বিভিন্ন জেলায় জেলায় যাচ্ছেন ভোটের কথা বলার জন্য, নারীদেরকে ঐক্যবদ্ধ করে ওখানে জেলায় জেলায় তারা বক্তব্য রাখছেন যে কিভাবে ডোর টু ডোর যাওয়া যায়। অন্যান্য আন্দোলনের মতো সবশেষ 24-এর গণ অভ্যুত্থানেও জোরালো ভূমিকা রেখেছেন নারীরা। তরুণ শিক্ষার্থী থেকে অভিভাবক নারীরাও শেখ হাসিনা বুলেটের সামনে দাঁড়ান। কিন্তু অনেকেই বলেন ওইসব নারীরা অনেকেই হারিয়ে গেছেন। বিএনপি চাইছে তাদের আবারও ফিরিয়ে আনতে। সরাসরি অংশগ্রহণের ক্ষেত্রে, মনোনয়নের ক্ষেত্রে সংসদ সদস্য হিসেবে নারীদের জন্য 100 সদস্য পর্যন্ত নির্ধারণ করা হয়েছে। সেই লক্ষ্যমাত্রা নিশ্চিত করার পরে হয়তো আমাদেরকে অন্যরকম সংশোধনী আনতে হবে। বাস্তবতার নিরিখে দেখতে হবে কত বছরের মধ্যে আমরা সেই লক্ষ্যমাত্রা অর্জন করতে পারি। ওদের নারীরা নামাজ কালাম এসব বলে আমাদের গ্রামগঞ্জের যে মহিলারা একটু তো ধর্মভীরু, তাদেরকে এইসব বলে তাদের কনভার্ট করার চেষ্টা করছে। কিন্তু আমি মনে করি যখন আমাদের মহিলারা এখন নেমে গেছে, অলরেডি আমাদের মহিলারাও নেমে গেছে, তাদের কাছে এইসব বলে করতে পারবো না। তবে ধর্মকে ব্যবহার করে কোনো দলের মাঠ দখলের বিষয়ে সতর্ক থাকবে বিএনপি। বাঙালিরা কখনো কালেই কট্টরপন্থী ছিল না, সুতরাং যারা স্বপ্ন দেখছে এখানে আফগানিস্তান হবে, সেটা হবে না। 14 অক্টোবর খুলনা বিভাগ থেকে ধানের শীষের পক্ষে জনমত তৈরিতে কর্মসূচি শুরু করবে শিশু ও নারী অধিকার ফোরাম। মাহিলা ইসলাম, 71, ঢাকা। পূজা মণ্ডপে হামলা ষড়যন্ত্রের পায়তারা করেছিল ফ্যাসিস্টের দোসররা। এতে ইন্ধন ছিল তাদের বুদ্ধিজীবীদের, এমন মন্তব্য করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। তিনি জানিয়েছেন সব চক্রান্ত নস্যাৎ করে ভালো পূজা উপহার দিতে পেরেছে সরকার। সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে কোর কমিটির সভা শেষে তিনি আরও জানিয়েছেন খাগড়াছড়িতে অপ্রীতিকর পরিস্থিতির পেছনে ফ্যাসিস্ট ছাড়াও প্রতিবেশী দেশের ভূমিকার প্রমাণ মিলেছে। জানিয়েছেন সেখানে ধর্ষণের যে অভিযোগ আনা হয়েছিল সেটা মেডিকেল রিপোর্টে তার কোনো আলামত পাওয়া যায়নি। দুর্গাপূজার প্রতিমা তৈরি করার সময় আমাদের মাননীয় প্রধান উপদেষ্টাকে যেভাবে নিন্দনীয়ভাবে উপস্থাপন সংবাদ পাওয়া গেছে এবং অসুরের মুখে দাড়ি দেওয়ার কাজটির মধ্যে তারই যোগসূত্র দেখা যাচ্ছে। কিন্তু আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সক্রিয় ভূমিকা, গোয়েন্দা সংস্থার সময় কড়া নজরদারি, দুর্গাপূজা উদযাপনের জন্য গঠিত পূজা মণ্ডপ কমিটির সহযোগিতা এবং আপনাদের সহযোগিতায় আমরা এই কুচক্রীদের চক্রান্ত নস্যাৎ করতে সক্ষম হয়েছি। দল হিসেবে আওয়ামী লীগের বিচারের তদন্ত খুব শিগগিরই শুরু হবে, জানিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর তাজিল ইসলাম। দুপুরে ট্রাইব্যুনালে এ কথা জানিয়েছেন তিনি। এদিকে সকালে ট্রাইব্যুনালে জুলাই অভ্যুত্থানে কুষ্টিয়ার মানবতা বিরোধী মামলায় আওয়ামী লীগের সাবেক এমপি মাহবুবুল আলম হানিফ সহ 4 জনের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ জমা দিয়েছে প্রসিকিউশন। এছাড়া জুলাই আগস্ট আন্দোলনে রাজধানীর চাংখারপুলে 6 জনকে হত্যার ঘটনায় 9ম দিনের সাক্ষ্য গ্রহণ চলছে।
মানবতাবিরোধী অপরাধের মামলায় ডিএমপির সাবেক কমিশনার হাবিবুর রহমান সহ ৮ জনের বিরুদ্ধে 3 জন সাক্ষীর জবানবন্দি শুনছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 1-এর চেয়ারম্যান বিচারপতি মোহাম্মদ গোলাম মুর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন বিচারিক প্যানেল। ট্রাইব্যুনালে এর আগে 25 সেপ্টেম্বর 8ম দিনের মতো সাক্ষ্য গ্রহণ এবং জেরা শেষ হয়। এগেইনস্ট হিউম্যানিটির অভিযোগে এনজিএম নামে একটি রাজনৈতিক দল আগেই একটা অভিযোগ দায়ের করেছেন। আমরা সেটার ভিত্তিতে তদন্ত ইনিশিয়েট করছি। সুতরাং বলা যেতে পারে যে এই মুহূর্তে আওয়ামী লীগের বিরুদ্ধে দল হিসাবে আওয়ামী লীগের বিরুদ্ধে অপরাধী সংগঠন হিসাবে তাকে বিচারের মুখোমুখি করার জন্য প্রাথমিক তদন্তের কাজটা আমরা শুরু করতে যাচ্ছি। সেটা যদি পুরো দমে শুরু হয় তখন আমরা বলতে পারবো আপনাদেরকে যে আওয়ামী লীগের বিচারের মুখোমুখি হওয়ার ব্যাপারটা কত দূর আছে। বিসিবি নির্বাচন হতে আর বাধা নেই জানিয়েছেন চেম্বার জজ আদালত। হাইকোর্টের আদেশ স্থগিত করে দেয়া আদেশে বলা হয়েছে অ্যাডহক কমিটি থেকে কাউন্সিলর চেয়ে সভাপতি আমিনুল ইসলাম বুলবুলের দেয়া চিঠি বৈধ, আর এই আদেশের ফলে নির্বাচনে অংশ নিতে পারবে 15টি ক্লাব। হাইকোর্টে আছেন আমাদের সহকর্মী নিবিড় সাহা। বাকি তথ্য জানতে আমরা যুক্ত হচ্ছি তার সঙ্গে। নিবিড়, একটু জানাবেন যে বিসিবি নির্বাচন হতে আর বাধা নেই আমরা জানাচ্ছিলাম দর্শকদের, সেক্ষেত্রে আসলে চেম্বার জজ আদালতের এই যে আদেশ, সেক্ষেত্রে আদালতের পর্যবেক্ষণ কি? আগামীকাল এই বিসিবি নির্বাচন অনুষ্ঠিত হবে, তো একদিন আগে অর্থাৎ আগের দিন এই যে হাইকোর্টের যে দৌড়ঝাঁপ এবং চেম্বার জজ আদালতের যে রায়, সেই রায়ে কিন্তু আসলে অনেকটাই কিন্তু স্পষ্ট হয়ে গেল যে আগামীকাল এই বিসিবি নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। এবং আজকের যে রায় সেখানে বলা হয়েছে যে বিসিবি নির্বাচনের জেলা ও ক্রীড়া সংস্থার অ্যাডহক কমিটি থেকে কাউন্সিলর চেয়ে বোর্ড সভাপতি আমিনুল ইসলাম বুলবুলের চিঠির কার্যকারিতা স্থগিত করে হাইকোর্টের আদেশ স্থগিত থাকবে বলে জানানো হয়েছে চেম্বার জজের আদালতে। এবং আগামীকাল যে নির্বাচন, সেই নির্বাচন অনুষ্ঠিত হতে আর কোনো বাধা নেই। এবং পাশাপাশি নির্বাচনে স্থগিত থাকা 15 ক্লাবও কিন্তু এই নির্বাচনে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারবে, যাদের বিভিন্ন অভিযোগের প্রেক্ষিতে যাদের ভোটাধিকার স্থগিত করা হয়েছিল। এবং এরপর কিন্তু এই বিষয়ে আইনজীবীরা, দুই পক্ষের আইনজীবীরাই কিন্তু আমাদের সাথে কথা বলেছেন এবং তারা যেমনটি বলেছেন যে 15টি ক্লাবের আইনজীবীরা যারা ছিলেন তারা যেমনটি বলেছেন যে আগামীকাল যদি এই নির্বাচন অনুষ্ঠিত হয় তবে ভবিষ্যতে এই নির্বাচনটি নিয়ে প্রশ্ন উঠবে, কেননা তিনি বলেছেন যে চেম্বার জজ আদালত এই মামলাগুলোর চূড়ান্ত নিষ্পত্তির জন্য উচ্চ আদালতে পাঠিয়েছেন, অর্থাৎ উচ্চ আদালতে চূড়ান্তভাবে ফয়সালা হবে এই মামলাটির। এবং সেখানে চূড়ান্ত নিষ্পত্তি হওয়ার আগে কিন্তু তারা বলছেন যে নির্বাচন অনুষ্ঠিত হলে সেটি নিয়ে ভবিষ্যতে প্রশ্ন উঠবে। অন্যদিকে বিসিবির যিনি আইনজীবী ছিলেন তিনি বলেছেন যে যেহেতু চেম্বার জজ আদালতের একটি রায় তাদের হাতে চলে এসেছে এবং সেখানে চিঠির বৈধতা এবং সাথে 15টি ক্লাবের ভোটাধিকার প্রয়োগের বিষয়টিও কিন্তু সামনে চলে এসেছে, অর্থাৎ তারা কিন্তু যে 15টি ক্লাব আগামীকাল ভোটাধিকার প্রয়োগ করতে পারবে, তো সেই প্রসঙ্গ টেনেই কিন্তু তারা বলছেন যে আগামীকাল এই যে বিসিবি নির্বাচন অনুষ্ঠিত হতে আর কোনো বাধা নেই। তো দুই পক্ষের আইনজীবীরাই কিন্তু পাল্টাপাল্টি মন্তব্য করেছেন। এখন দেখার বিষয় যে আসলে আগামীকাল কি ঘটে। তো সবকিছু মিলিয়ে ছিল আমার কাছে থাকা হাইকোর্ট থেকে সব শেষ খবর। নিবিড়, আপনাকে ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হবার জন্য। যাচ্ছি পরবর্তী প্রসঙ্গে। হাসিনা সরকারের ঋণ এবং ভুল খাতে বিনিয়োগের দায় জনগণ বয়ে বেড়াচ্ছে, তাই স্বচ্ছতা এবং দায়বদ্ধতায় গুরুত্ব দিয়ে পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বিদেশি বিনিয়োগ টেকসই করার তাগিদ দিয়েছেন। রবিবার রাজধানীতে এক কনফারেন্সে তিনি এই কথা বলেন। আরও বলেন, একটি শক্তিশালী প্রাতিষ্ঠানিক কাঠামো থাকলেই জনগণের অধিকার এবং জবাবদিহিতা নিশ্চিত করা সম্ভব, কিন্তু জনগণকে গুরুত্ব না দিয়ে ভুল জায়গায় বিদেশি বিনিয়োগ করায় দেশের নিরাপত্তা, পরিবেশ, বন সবকিছুই অনিশ্চয়তার মধ্যে পড়েছে বলে অভিযোগ করেন তিনি। Or where investment for development, we had to simply accept it. There was hardly any public debate. Of course, we can talk about many coal-based power plants. When I talk about coal-based power plants, I don't really differentiate between which country supports it, or which country is investing, or which country is paying for the finance. It is equally bad, even if it is supported by my own country. শিক্ষকদের সম্মান শুধু মৌখিকভাবেই দেয়া হয়,
এমনটা উল্লেখ করে চাকরির গ্রেড সহ অন্যান্য সুযোগ সুবিধায় শিক্ষকরা অনেক পিছিয়ে আছে বলে আক্ষেপ করেছেন প্রাথমিক এবং গণশিক্ষা উপদেষ্টা অধ্যাপক ডক্টর বিধান রঞ্জন রায় পোদ্দার। রোববার রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে শিক্ষক দিবসের অনুষ্ঠানে তিনি বলেন, এই পরিস্থিতিতে প্রাথমিক শিক্ষকদের অবস্থা আরও করুণ। এ সময় বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের চেয়ারম্যান প্রফেসর ডক্টর SM ফায়েজ বলেন, অর্থনৈতিকভাবে প্রতিবেশী অনেক দেশ আমাদের চেয়ে পিছিয়ে থাকলেও শিক্ষা ব্যবস্থায় তারা অনেক এগিয়ে। মেধাবীদের শিক্ষকতায় আনতে মন্ত্রণালয়ের উদ্যোগের ঘাটতি থাকার কথাও জানিয়েছেন তিনি। আর শিক্ষক বাজেট বরাদ্দ বাড়ানো সহ শিক্ষকদের বেতন ভাতার বৃদ্ধির উপর জোর দেন বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের চেয়ারম্যান অধ্যাপক SM ফায়েজ। দিবসটিতে প্রাথমিক, মাধ্যমিক এবং বিশ্ববিদ্যালয় পর্যায়ে 12 জন শিক্ষককে এই সম্মাননা দেওয়া হয়। বাজেট বরাদ্দ শিক্ষা খাতে সেটার বিষয়ে এবং বিশ্ববিদ্যালয় থেকে শুরু করে প্রাইমারি লেভেল পর্যন্ত শিক্ষকদের বেতন এবং অন্যান্য সুযোগ সুবিধা, গবেষণা করার সুযোগ সুবিধা, প্রকাশনার সুযোগ সুবিধা সবকিছুই আরো গভীর মনোযোগের সাথে ভাবতে হবে। আমরা আশা করব আসলে একসাথে কাজ করি, সবাই মিলে একসাথে কাজ করলে শুধু শিক্ষক এগিয়ে যাবেন না, শুধু শিক্ষা ব্যবস্থা এগিয়ে যাবেন না, সমাজ এগিয়ে যাবে, দেশ এগিয়ে যাবে। আমাদের গুরু অগণন, এই বিষয়টিকে আমি এখন একটু সংকুচিত করতে চাই। আমি খুব বৃহত্তর প্রেক্ষাপটে শিক্ষককে এবং ছাত্রকে দেখলাম, এবং আমাদের এই প্রেক্ষাপটটা কখনোই ভুলে যাওয়া ঠিক না। শিক্ষাকে খুব প্রাতিষ্ঠানিক গণ্ডিবদ্ধতার মধ্যেই শুধু চিন্তা করাটা ঠিক না। যদি আমরা দেখি তাহলে দেখব মানব সমাজে বিশেষজ্ঞতা বিকশিত হয়েছে, কাজের ডিভিশন ঘটেছে। ড্রেনেজ ব্যবস্থার সংস্কার মানেই এখন এলোপাতাড়ি রাস্তা খোঁড়াখুড়ি, ফলে ব্যবহার অযোগ্য হয়ে পড়ে পুরো এলাকার রাস্তাঘাট। আর সেই দুর্ভোগ জিইয়ে রাখা হয় মাসের পর মাস। রাজধানীর রায়ের বাজার বেড়িবাঁধ সংলগ্ন বুদ্ধিজীবী আজিজ খান সড়কের সংস্কার কাজ এমনইভাবে কয়েক মাস ধরে ভোগাচ্ছে এলাকাবাসীকে। দুর্ভোগ কমাতে খুব দ্রুত নির্মাণ কাজ শেষ করার কথা জানিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন। সুমন মাহমুদ জানাচ্ছেন বিস্তারিত। পানি নিষ্কাশন ব্যবস্থা সংস্কার কাজ চলছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের বেড়িবাঁধ সংলগ্ন রায়ের বাজার বুদ্ধিজীবী আজিজ খান রোডে। এই ওয়ার্ডের সমস্ত রাস্তা একসঙ্গে কেটেছে ঠিকাদারি প্রতিষ্ঠান। রাস্তা ঘুরে চলাচলের ন্যূনতম জায়গা রাখেনি ঠিকাদারি প্রতিষ্ঠান। জীবনের ঝুঁকি নিয়ে স্থানীয়রা চলাচল করছেন এ রাস্তায়। এই যে কাটতে রাখছে, দেখেন না যে অবস্থা, হাঁটাচলা করায় কষ্ট, একটা বাজারে আট করা কষ্ট। একটা নর্মাল মানুষের হাইটে যেতে কষ্ট হইতেছে, আর এই জায়গায় যদি প্রেগনেন্ট মহিলা হয় সেই জায়গায় তো প্রশ্নই আসে না ওইরকম কিছু আপনার। আর বৃদ্ধ মানুষও যেতে আপনার অনেক কষ্ট হইতেছে। বাসা থেকে বাইরের সময় এই রাস্তা দিয়ে হাঁটা যায় না, হাঁটতে গেলে পড়ে যাই। যে পাইপ বসানো হয়েছে পানি নিষ্কাশনের জন্য তার অর্ধেকের বেশি ভরাট হয়ে আছে বালু আর আবর্জনায়। নিম্নমানের কাজ হচ্ছে বলে অভিযোগ করেছেন স্থানীয়রা। পানি নিষ্কাশনের জন্য যে কাজটা করছে এটা যদি সম্পূর্ণভাবে না হয়, পরবর্তীতে রাস্তা করার পরে আবার দেখবেন যে এই মাটির কারণে পাইপটা ভরাট হয়ে গেলে এই পানিগুলো আবার হচ্ছে রাস্তার উপরে জমবে। তবে কাজ কবে শেষ হবে তা জানেন না এলাকাবাসী। অনেক ব্যবসায়ী ব্যবসা বন্ধ করে তালা ঝুলিয়েছেন দোকানে। সাইডের থেকে আসে কোম্পানির লোক মাথা ঘুরে দিয়ে যায়, আর বড় ধরনের মালামাল তো এখন পর্যন্ত আনা হয় না। এখন একটা গাড়ি নিয়ে রিক্সা নিয়ে যাবো, এক বস্তা চাইল ব্যাগটা কিছু যে নিয়ে আসবো সেটাও পারি না। এটা যদি সমান করে দিত তাও আমরা একটু ভালো করে যাতায়াত করতে পারতাম। এই যে রাস্তা কাজ মনে করেন আস্তে ধীরে করতেছে, এনে দোকানদারি করতে সমস্যা হইতেছে। ওয়ার্ডের সমস্ত রাস্তা একসঙ্গে কেটে ফেলার বিষয়টি দুঃখজনক বলছে সিটি কর্পোরেশন। এই সমস্যার দ্রুত সমাধানের কথাও জানান তারা। আমাদের প্রকৌশল বিভাগকে আমাদের পরামর্শ আছে যে যখনই কাজ হাতে নেবে তখন বিকল্প মানুষের চলাচলের জন্য রাস্তা থাকে, কিন্তু অনেক সময় ওইরকম অল্টারনেটিভ ব্যবস্থা না থাকাতে অনেক সময় কাজটি করে থাকে। বাট লোকদের সাফারিং হচ্ছে ঠিকই, কিন্তু আমরা এর বিকল্প কোনো রাস্তা আমরা দেখি নাই। তো সেই প্রেক্ষিতে আমরা যত দ্রুত সম্ভব এই কাজটি শেষ করার চেষ্টা করব। রাস্তা সংস্কারের সময় যাতায়াতের জন্য ন্যূনতম সুযোগ রাখার আহ্বান স্থানীয়দের। সুমন মাহমুদ, ৭১, ঢাকা। গেল ২০ মাসে পোশাক রপ্তানিকারক সংগঠন BGME এর সদস্যভুক্ত ১৮২টি রপ্তানিমুখী গার্মেন্টস কারখানা বন্ধ হয়ে গেছে। ২০২৪ সালের গণ অভ্যুত্থানের পর অনেক গার্মেন্টস মালিকের দেশ ছেড়ে পলায়ন, পোশাকের মূল্যের তারতম্যের কারণে ক্রয়াদেশ না পাওয়া এবং অপর্যাপ্ত নিরাপত্তা ও শ্রমিক কর্মপরিবেশ সন্তোষজনক না হওয়া এই কারখানাগুলো বন্ধ হয়ে গেছে বলে জানিয়েছে BGME। এই সময়ে নতুন চালু হয়েছে ১৬৬টি গার্মেন্টস।
তবে কারখানা বন্ধ এবং নতুন অনুমোদনকে স্বাভাবিকই বলছে বিজিএমইএ। অবশ্য বাইং হাউস অ্যাসোসিয়েশন বলছে গার্মেন্টস বন্ধ হলে অর্থনীতিতে এর নেতিবাচক প্রভাব পড়ে। জাহিদুল ইসলাম জানাচ্ছেন বিস্তারিত। এইসব গার্মেন্টস বন্ধ হয়ে যাওয়ায় অনেক শ্রমিক বেকার হয়েছেন। একসময় সচল সেলাই মেশিনগুলো পড়ে আছে অচল হয়ে। 2017 সালে ছোট্ট পরিসরে কারখানা চালু করেন এই উদ্যোক্তা। কেন কারখানা বন্ধ করতে হয়েছে জানিয়েছেন তিনি। যখন আমি সাবকন্ট্রাক্ট ফ্যাক্টরি শুরু করলাম, ভালো কাজ করার চেষ্টা করলাম। যখন এক্সপোর্ট করতে যাব আমার এলসি করার দরকার, আমার একটা এলসি লিমিট দরকার। বিভিন্ন ব্যাংকে আমি ঘোরাঘুরি শুরু করলাম। বিজিএমইএ থেকেও কোনো ওরকম সহায়তা কোনো কিছু করা যায়নি। মোটা দাগে 8 কারণে গার্মেন্টসগুলো বন্ধ হয়েছে বলে মনে করছে বিজিএমইএ। 5ই আগস্টের পট পরিবর্তনের পর সরকারের বিভিন্ন নেতা যারা ছিল তারা দেশ থেকে পালিয়ে গেছে। পালিয়ে যাওয়াতে তাদের ফ্যাক্টরিগুলো অরক্ষিত অবস্থা ছিল এবং আস্তে আস্তে সেই ফ্যাক্টরিগুলো বন্ধ হয়ে গেছে। এছাড়া ফ্যাক্টরিগুলো চালাতে পারছে না, ব্যাংকিং সহযোগিতার অভাব, ছোট ছোট ফ্যাক্টরি কস্টিং মেলাতে পারছে না। নতুন গার্মেন্টস অনুমোদন দেওয়ার ক্ষেত্রে সব নিয়ম নীতি অনুসরণ করা হয়েছে বলে জানায় বিজিএমইএ। আমরা বেসিক্যালি একটা ফ্যাক্টরিকে একটা সুন্দর অবস্থানে যখন থাকবে তখনই সে লাইসেন্সটা পাবে, সো দ্যাট এরপরে নেক্সট যখন আরএসসি বা নির্বাপন ফেস করবে তারা ইজিলি লাইসেন্সটা পাবে এবং পাচ্ছে। বিজিএমইএ ফ্যাক্টরিগুলো এই জন্যই লাইসেন্সগুলো পাচ্ছে, বিকজ আমরা কোনো স্তরে কম্প্রোমাইজ করিনি। গার্মেন্টস বাইং হাউস অ্যাসোসিয়েশন বলছে কারখানা বন্ধ হলে বিদেশি ক্রেতাদের কাছে বাংলাদেশ সম্পর্কে নেতিবাচক বার্তা যায়। এলসিগুলি তখন সে এক্সিকিউশন করতে পারে না, তখন আমি বায়ারকে এক্সপোর্ট করতে পারি না। বাইং হাউস যেমন তার বায়ারটা হারায়, ফ্যাক্টরি কিন্তু তার লায়াবিলিটি নিয়ে বসে যায়। ব্যাংক তার টাকা রিকভারি করতে পারে না। সাইমেন্টেনিয়াসলি আপনার যারা অ্যাক্সেসরি সাপ্লাই করে বা ট্রিম সাপ্লাই চেইন যারা আছেন তারাও কিন্তু এটা বিশালভাবে সাফার। অর্থনীতিবিদরা বলছেন গার্মেন্টস বন্ধ ঠেকাতে সরকার ও বিজিএমইএকে ছোট এবং বড় সব কারখানাকে সমান গুরুত্ব দিয়ে সহায়তা করতে হবে। বড় সংখ্যক উদ্যোক্তা যদি থাকে তাহলে এখানে কনসেন্ট্রেশন অফ মার্কেটও হয় না। আপনি কাউকে স্পেশালাইজ ভাবে তো আপনি সুযোগ দেওয়ার চাইতে আপনি কৌশলগতভাবে দিবেন, ইন্ডাস্ট্রি ওয়াইড দিবেন, সেটা হলো মেইন। এছাড়া পোশাক তৈরিতে ন্যূনতম দাম নির্ধারণেরও পরামর্শ দিয়েছেন অর্থনীতিবিদরা। জাহিদুল ইসলাম, 71, ঢাকা। দর্শক, চলছে সংবাদ সংযোগ। সরাসরি সংবাদ অনুষ্ঠান দেখতে চোখ রাখুন 71 ফেসবুক পেজে এবং সাবস্ক্রাইব করুন 71 ইউটিউব চ্যানেলে। থাকুন 71 সাথে।